আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরাবনী মণ্ডল। এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দিলেও বিএনপি ও জামায়াত প্রার্থীদের দলগত সমর্থন দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের চূড়ান্ত প্রার্থীর বিষয়ে দলের বাইরের গ্রহণযোগ্য ব্যক্তিকেও সমর্থন দিতে পারে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বলেন, সমর্থনের বাইরে নির্বাচন করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সরকারি প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। এবারে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে যাচ্ছে স্বতন্ত্র প্রতীকে। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট প্রার্থীকে, স্থানীয় কর্মীরা তাদের পক্ষে কাজ করবে। এখন তো দল থেকে মনোনয়ন না, হয়তো কাউকে সমর্থন দিবে দল। তো সেই সমর্থনের ক্ষেত্রে যেন একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি যেন না হয়, দলের একাধিক নেতা দাঁড়িয়ে যায় অনেক সময়। এটা একটা ক্ষতিকারক বিষয়। এই ব্যাপারে খুব শক্তভাবে তিনি জেলা এবং উপজেলার নেতৃবৃন্দকে বলেছেন যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন, যাদের এলাকার মধ্যে সুনাম আছে, জনপ্রিয়তা আছে, দল থেকে হয়তো সমর্থন দেওয়া হবে। দলের অবশ্যই একটা সহযোগিতা সমর্থন থাকতে পারে, এটা অতীতেও হয়েছে। আমাদের লোকদেরকে ইলেকশন করার ব্যাপারে উদ্বুদ্ধ করা, সহায়তা করা, তাদের ক্লিয়ারেন্স দেয়া, তাদেরকে সমন্বয় করে দেয়া, এগুলোর ব্যাপারে আমরা ভূমিকা রাখব। দলের সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এ বিষয়ে সজাগ আছে বিএনপি এবং জামায়াত। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করছেন তারা। আমাদের সমর্থন করে, কিন্তু কোনো পদে নেই বা সদস্য নন তিনি। তো সেক্ষেত্রে তার সাথে কথা বলে ওনাকে আমন্ত্রণ জানিয়ে দল থেকে সমর্থন দিতে পারে। দলের চেয়ারম্যান ইনস্ট্রাকশন দিচ্ছেন যাতে একাধিক প্রার্থী না হয়, যারা পাবেন না তারা ওই প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন, প্রভাব বিস্তার করে। সেটা তো হাসিনা মার্কা শাসন থাকলে। তো এখন তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, এখন সেটা হওয়ার সম্ভাবনা নয়। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রার্থীগুলো সিলেকশন হয়ে থাকে। সে কারণে আগে নির্ধারিত হয়ে যায় কে কোথায় ইলেকশন করবে। ভিন্ন প্রার্থী হওয়ার এখানে সুযোগ নাই। এরকম ব্যর্থই কোথাও ঘটে, সে ব্যাপারে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদদের বাইরেও স্থানীয় সরকারের ভোটে বিভিন্ন পেশার গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তির জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটি গণতন্ত্রের সৌন্দর্য। যারা ক্লিন ইমেজের আছে, যাদের বিরুদ্ধে কনভিকশন হয় নাই, তারা যদি নির্বাচনে করতে আসে, তো সেই ক্ষেত্রে অনেক বেশি বাধা তৈরি করাটা দরকার বলে আমার কাছে মনে হয় না। স্থানীয় পর্যায়ে যদি কোনো প্রার্থী থাকে যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তো তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনি জনগণের কাছে ছেড়ে দিন। জনগণই কিন্তু ডিসাইড করবে যে তাদেরকে ভোট দেবে কি দেবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রার্থীকে সমান সুযোগ ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ধারাবাহিক গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। তারা বলছেন, এমন পরিস্থিতি তাদের কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি স্বাভাবিক আয়কে করেছে ব্যাহত। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতির আজকের চিত্র আমাদের জানাবেন। কি বলছেন যানবাহন চালকরা? ইরা, আমি সকাল থেকে রাজধানীর মহাখালী এবং তেজগাঁয়ের কয়েকটি ফিলিং স্টেশনে পরিদর্শন করেছি। এই ফিলিং স্টেশনগুলোতে আজকে যেহেতু শুক্রবার, সেহেতু প্রতিদিনের মতো যে দীর্ঘ লাইন থাকে, ওরকম দীর্ঘ লাইন নেই। আজকে গাড়ির চালকদের সংখ্যা কম, কিন্তু তারা এই যে কম চালক হওয়া সত্ত্বেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে গাড়িগুলো সারিবদ্ধভাবে এখানে অবস্থান করছে, দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা 100 থেকে 200 টাকার মতো গ্যাস পাচ্ছে, যেখানে 600 থেকে 700 টাকা গ্যাস পায়। এই মুহূর্তে আমি এই যে আমাদের এখানে একজনের চালকের সাথে কথা বলবো। ভাই, আপনি কখন এসেছেন এখানে?
আমি প্রায় 3.5 ঘন্টা। কত টাকার গ্যাস? এখন পর্যন্ত 243 টাকা গেছে, দেখা যাক কয় টাকা যায়। এই যে চিত্র, এই চিত্র প্রতিটি স্টেশনে যে দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা 150 থেকে 200 টাকার গ্যাস পাচ্ছে। তারা বলছে এই যে অপর্যাপ্ত গ্যাস, এই গ্যাস দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ কিভাবে করবে। এই যে যারা রাইড শেয়ার করে এবং যারা সিএনজি চালক, তারা সারাদিন যে চালানোর জন্য যতটুকু গ্যাস দরকার সেই পর্যাপ্ত গ্যাস তারা পাচ্ছে না। এই যে স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, স্টেশন কর্তৃপক্ষ বলছে যে রাতে গ্যাসের একটু চাপ থাকে, কিন্তু দিনের বেলায় আবার এই গ্যাসের চাপটা কমে যায়। এই গ্যাসের চাপটা কমে যাওয়াটায় কতদিন অব্যাহত থাকবে তারা নিজেরাও জানে না। সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য সরকারকে 23 তারিখ পর্যন্ত তারা অগাস্ট মাসের 23 তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে। এই যে গ্যাসের সমস্যা নিরসনের জন্য সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। সরকার বলেছে, সরকারের তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে গ্যাস সংকট, সেই সংকট সমাধান হবে বলে তারা জানিয়েছিল। এবং আমরা আরও জানতে পেরেছি আমাদের সরকার প্রধান ইতোমধ্যে গ্যাস সংকট নিরসনের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলেছে, যাতে অতি দ্রুত এই গ্যাস সংকট নিরসন করা যায়। তারা সহায়তা চেয়েছে মালয়েশিয়া সরকারের কাছে। এই ছিল ইরা আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ওয়ালিদ। তীব্র সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে সাভারের তৈরি পোশাক শিল্প। গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চলছে না বয়লার, স্টিম লাইন সহ অন্যান্য ভারী যন্ত্র। বাইরে থেকে সিএনজি আনায় বাড়ছে উৎপাদন ব্যয়। সময়মতো বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সাভারের আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো। লাইনের গ্যাসে চাপ কম থাকায় চালু রাখা যাচ্ছে না কারখানার ভারী ভারী যন্ত্র। কাজের অর্ডার থাকলেও সময় মতো উৎপাদন শেষ করা যাচ্ছে না। ক্রেতা ধরে রাখতে অনেকে পাম্প থেকে সিএনজি কিনছেন, কিন্তু সিএনজি আনা নেওয়ার গাড়ির জ্বালানি পাওয়াও হয়ে পড়েছে ব্যয়বহুল। দিনের অনেকটা সময় কাটছে শুধু গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। সময় মতো পণ্য পাঠাতে না পেরে এরই মধ্যে অনেকে ক্রেতা হারিয়েছেন। ডিজাইনার ফ্যাশন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু অনলি ফর গ্যাসের জন্য। আমাদের আজকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়নি যে কবে আবার আমরা কর্মস্থলে যোগ দেব। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ফিনিশিং, ডাইং, ওয়াশিং সহ উৎপাদনের বিভিন্ন ধাপে। মেশিন বন্ধ থাকলে বন্ধ থাকে কাজও। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। অর্ধেক বেলা কাজ হওয়ার পরে গ্যাস নাই, এজন্য বন্ধ হয়ে গেছে। এখন কবে কাজ শুরু হবে জানি না। এইভাবে যদি বন্ধ থাকে তাহলে আমরা তো অনেক সমস্যার সম্মুখীন হব। আমরা তো কাজ না করতে পারি, আমাদেরকে বেতন কোথা থেকে দেবে? পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করা গেলে উৎপাদন ও বৈদেশিক আয় উভয়ই আরো ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা কারখানা সংশ্লিষ্টদের। আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের কাস্টমার তো ঠিক সময় মাল ডেলিভারি করতে হয়, না হলে মাল ক্যান্সেল অথবা এয়ার হয়, যেটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যেখানে প্যাক করি, শিপমেন্ট করি 10,000, এখানে টোটালি বন্ধ হয়ে গেছে। দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকারের নজর বাড়ানোর দাবি শ্রমিক, মালিক সহ সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV। দর্শক, শিল্প কারখানার ভোগান্তির আরও খবর জানাতে এবার কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানায় উৎপাদনে ঠিক কী ধরনের প্রভাব পড়ছে জানাবেন আমাদের। আর এসব শিল্প কলকারখানা বেশ কিছুদিন ধরে কিন্তু গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদনে ব্যাহত হচ্ছে। আমি কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের যে কারখানায় গ্যাস চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে উৎপাদনে কিন্তু চরম ব্যাঘাত ঘটছে। এদিকে আপনাকে বলে রাখি, অনেক শিল্প কারখানায় কিন্তু বন্ধের উপক্রম গ্যাস সংকটের কারণে। তবে গ্যাস সংকটের কারণে আপনি জানেন যে তাদের যে ওয়ার্ডার শিট রয়েছে বা ওয়ার্ডার শিপ রয়েছে সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে এবং সময় মতো তারা না দেওয়ার কারণে কিন্তু আগামী সামনে জানেন যে শ্রমিকদের 5-7 তারিখ বা 10 তারিখের মধ্যে বেতন
পরিশোধ করতে হয়, সেই বেতন কিন্তু তারা দিতে মালিক পক্ষ হিমশিম খাবে বলে তারা জানিয়েছেন। তবে আমি সকাল থেকে বিভিন্ন কারখানায় ঘুরে দেখেছি। আপনি জানেন যে আজকে শুক্রবার অফ ডে, অনেক কারখানায় কিন্তু যেগুলো খোলা আছে সেগুলোর সাথে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি। যদি গ্যাস সংকট দ্রুত সমাধান না হয় তাহলে শিল্প খাতে কিন্তু ব্যাপক এই প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। এদিকে যে কালিয়াকৈর সিএনজি পাম্প রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যাপক গ্যাস সংকট রয়েছে। জি এরা, এই ছিল কালিয়াকৈর থেকে গ্যাস সংকট নিয়ে কারখানার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বিনিয়োগ বিষয়ক 4টি সংস্থাকে একটিকে রূপান্তর করে যাত্রা শুরু হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ নামের নতুন সংস্থার। ফলে বিনিয়োগকারীদের দাবি অনুযায়ী একই ছাতার নিচে সব সেবা পাওয়া নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মুখপাত্র নাহিয়ান রহমান রুচি। তবে এটি বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। এছাড়া সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরিরও শঙ্কা রয়েছে। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে সাবধানতার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হলো। সম্প্রতি জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হয়। এর ফলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপি এর সেবা ও কার্যক্রম একীভূত হয়ে যাচ্ছে। পরিচালিত হবে নতুন একক প্ল্যাটফর্মের মাধ্যমে। বিনিয়োগকারীদেরই এটা অনেক দিনেরই একটা চাওয়া বা একটা ডিমান্ড ছিল যে আসলে আমাদের দেশে এত বিনিয়োগ সংস্থার সাথে কাজ করতে গেলে ওরা নিজেরাই কনফিউজড হয়ে যায়। ওনাদের এই চাওয়াটাকে মাথায় রেখে প্লাস আমাদের এন্ডো ফ্র্যাগমেন্টেশন বা বিভিন্ন অর্গানাইজেশনের এত ভাগকে কমানোর জন্যই আসলে আমাদের এই একত্রীকরণ বা মার্জারের পরিকল্পনা। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে। সাথে নতুন একক কাঠামোর মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হলে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করেন সংস্থার মুখপাত্র। ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট, সেই অ্যাক্টে সিঙ্গেল উইন্ডো নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে যেখানে আমরা ম্যান্ডেটরিলি বলেছি যে আমাদের এই এখন মাল্টি ওয়ান স্টপ সার্ভিসকে পরিহার করে আসলে একটা ট্রু সিঙ্গেল পয়েন্টে যেতে হবে, যাতে করে আসলে বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী আসলে যাতে এক জায়গা থেকে আসলেই সার্ভিসটা নিতে পারে। তবে আপাতত ভালো মনে হলেও এর মধ্যে নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। লোকবলের ভিতরে কে কার উপরে এবং কার কোন পদায়ন হবে সেগুলো নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। সুতরাং সেই বিষয়গুলো সতর্কভাবে হ্যান্ডেল না করলে অর্গানাইজেশনের ভিতরে দীর্ঘকালীন একটা ভেদ থেকে যেতে পারে বলে মনে হয়। আগের সংস্থার সমস্যা মোকাবেলা করা গেলে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মূল কাজ হবে যতটা না ইনসেন্টিভ দেয়া না দেয়া, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে তারা বিভিন্ন রকমের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয়া সেগুলো যাতে সময়বদ্ধভাবে পায়, অনলাইন ভিত্তিক যাতে সমস্ত সিস্টেমগুলো যায়, কোনো ধরনের ঘুষ লেনদেন যাতে না হয়। নতুন সংস্থার সাথে অন্যান্য সংস্থাগুলো যেন সহযোগিতা করে সেই বিষয়ে তদারকির কথাও বলেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচা সবজির দাম বেড়েছে অনেকখানি, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাসের শুরুতে টানা বৃষ্টি ও কিছু অঞ্চলে বন্যার ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি দেখা গেলেও আবহাওয়া স্বাভাবিক হওয়ার পরেও কমছে না বিভিন্ন পণ্যের দাম। এদিকে সিপিডির এক গবেষণায় উঠে এসেছে, কৃষক থেকে খুচরা বাজারে আসতে 10টি নিত্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বলছেন দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আজ 31 জুলাই 2024 সালের এই দিনে বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে দেশ জুড়ে পালিত হয়েছিল মার্চ ফর জাস্টিস বা ন্যায়ের পক্ষে পদযাত্রা কর্মসূচি। গণহত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণ ও রাজপথে সেদিন বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। 2 বছর আগের দিনটির কেমন ছিল তা তুলে ধরছেন ওভি আরিফ।
2024 সালের 31 জুলাই। চারদিকে তখন স্বৈরাচারের বুলেট আর টিয়ার গ্যাসের গন্ধ। সেদিন দুপুর গড়াতেই হাইকোর্ট ও নিম্ন আদালত প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নেমে আসেন শিক্ষক ও আইনজীবীরাও। কিন্তু পুলিশি বাধা আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। সেই রক্তক্ষয়ী দিনের 2 বছর পেরিয়ে গেছে আজ। জুলাইয়ের সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় রাজপথের আহতদের। আমরা 3 জনে মিলে বসে ডিসিশন নিয়ে যাচ্ছে না, এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনা পতন পর্যন্ত চলবে। 19-20 তারিখের যখন অলরেডি অনেককে হত্যা করেছে, সেদিন থেকে ডিসাইডেড শেখ হাসিনা পতন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, যে কোনো মূল্যে, যে কোনো দামে। এরপরে আমরা মার্চ ফর জাস্টিস দিয়েছি। আমি তো 2 তারিখেই অসহযোগ আন্দোলন ঘোষণা করে দিয়েছি, 4 তারিখে অসহযোগ আন্দোলন এবং 3 তারিখে বিক্ষোভ মিছিল এভাবে দিয়েছিলাম। আমরা যে আহ্বান জানিয়েছি, সরকার সেখানে কর্ণপাত করেনি, বরঞ্চ আরও বাকি সমন্বয়ক যারা তখন পর্যন্ত গ্রেফতার হয়নি, ডিবি হেফাজতে যায়নি, তাদেরকেও গ্রেফতার করে আনা হয় এবং জোরপূর্বক স্টেটমেন্ট আদায় করা হয়। আদালত চত্বরে সেদিন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবীরা। পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার ঠেকাতে গিয়ে হয়েছিলেন লাঞ্ছনার শিকার। এই গেট থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে, এই কলাপসিবল গেট আটকিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আদালতেও দাঁড়াতে দেয়নি। 3 দিন হিয়ারিংয়ে আমরা বসারও সুযোগ পাইনি। এরকম পরিস্থিতি তখন গিয়েছে। সত্যের জন্য দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, একটা অসম যুদ্ধে সাধারণ ছেলেদের পক্ষে কথা বলতে পেরেছি। এর চেয়ে বড় অপরচুনিটি আর নাই, আনন্দ আর নাই। বৈষম্যহীন সমাজ আর আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, তা কতটা পূরণ হয়েছে তা নিয়েও তার হিসেব করছেন অনেকে। মুখে মুখে যতটা জুলাই আছে, কার্যক্রমে আমরা সেই জুলাইয়ের অভিপ্রায়ের যে রূপান্তর কিংবা তার বাস্তবায়নটা আসলে দেখি না। সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন কিংবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ট্রমাটাইজড হয়েছেন, তারা যদি 2 বছর পরে হিসাব মিলাতে চান, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিনতাই হওয়ার মতো অবস্থা এখন আমরা যেটা দেখছি, তো প্রত্যাশার জায়গার থেকে অপ্রাপ্তি বা অপূর্ণতার পরিসরই অনেক বেশি। 2026 সালের আজকের এই দিনে এসে নতুন প্রজন্মের বড় চাওয়া একটাই, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এখানে যেন চিরতরে নির্বাসিত হয় সব ধরনের বৈষম্য। অভি আরিফ, RTV, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজ 31 জুলাই, ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের 11 বছর। 2015 সালের এই দিনে মধ্যরাতে 68 বছরের বন্দিদশার অবসান ঘটিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় কার্যকর হয়। এর ফলে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের 111টি ছিটমহল নিজ নিজ মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্যে শুধু কুড়িগ্রাম জেলায় যুক্ত হয় 11টি ছিটমহল। বিনিময়ের পর থেকে জেলার বিখ্যাত দাসিয়ার ছড়া ছিটমহলগুলো থেকে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দিনটি স্মরণীয় রাখতে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিশেষ করে কাঁচা সবজির দাম বেড়েছে অনেকখানি, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দামের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন।
রাজধানীর কারওয়ান বাজার থেকে আমি যদি আপনাকে সর্বশেষ জানাই, এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে বাজারে বিভিন্ন পণ্যের যে সরবরাহ সেটি কাঁচা সবজির সরবরাহ কম থাকার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাট কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে একটা যে হতাশা সেটি আমরা লক্ষ্য করছি। যদি কাঁচামরিচের দাম বলি সেটি 360 টাকা কেজি এবং এটি বাজারের কাঁচা সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম। এর পাশাপাশি বরবটি 100, সিম 280, পটল 80, ঝিঙ্গা 70 থেকে 80, ঢেঁড়স 60, করলা 120। এই যে কাঁচা সবজিগুলো আছে এগুলোর দাম মোটামুটি 80 টাকার নিচে আসলে পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুদিন আগে টানা বৃষ্টি এবং বন্যার কারণে সবজির যে দাম বৃদ্ধি হয়েছিল সে বৃদ্ধির পরে এখন যে কমার একটা সম্ভাবনা সেটি তারা দেখছেন না। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে নিত্যপণ্যের যে সবজি সহ অন্যান্য পণ্য সে পণ্যগুলো আসলে সরবরাহ কম থাকার কারণে দাম বেড়ে গেছে। কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছে যে সরকার যদি কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসে এই বাজার ব্যবস্থাকে, তাহলে এই বাজারের যে বিভিন্ন নিত্যপণ্যের দাম সেটি হাতের নাগালে চলে আসবে। এছাড়া আমরা যারা ক্রেতা আছে তাদের যে একটা হতাশা সেটি লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইরা। ধন্যবাদ আশিক। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চলতি অর্থ বছরের জুলাই মাসের প্রথম 28 দিনে দেশে 262 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ সময় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে 19.8%, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 1 থেকে 28 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল 218 কোটি 70 লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 1,50,412 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী গত 28 জুলাই একদিনে এই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 9 কোটি 70 লাখ মার্কিন ডলার। খেলার খবর। বিশ্বকাপের 20% শেয়ার মার্কিন কোম্পানির কাছে বিক্রির খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। বর্তমান সভাপতি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। উয়েফার 55টি দেশ বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দিয়েছে। এদিকে এমন ঘটনার পর ফিফার আসন্ন নির্বাচনের মেরুকরণ নিয়ে চলছে নানান হিসাব নিকেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মরক্কোর শাসক আলাউন রাজবংশের রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসন আরোহণ দিবসের 27তম বছর উদযাপনে হাজির ফিফা সভাপতি। কারণটা পরিষ্কার, আগামী বছর এই মরক্কোতেই হবে ফিফা নির্বাচনের ভোট গ্রহণ, জানিয়ে তোলপাড় এখন ফুটবল দুনিয়া। খবর রটেছে এরই মধ্যে ফিফা সদস্য রাষ্ট্রের 150টিরও বেশি ভোট নিজের দিকে টেনে নিয়েছেন ইনফান্তিনো, কিন্তু সে সম্ভাবনায় জল ঢেলে দিল উয়েফা। বিতর্কিত সভাপতির বিতর্কিত এক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে সংস্থাটি। বিশ্বকাপের 20% শেয়ার মার্কিন কোম্পানির কাছে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে তারা। শুধু তাই নয়, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের নামে 2000 কোটি ডলারের বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান খোলার বিরুদ্ধে পুরো ইউরোপ। এদিকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের খপ্পরে পড়া ইনফান্তিনোর বিরুদ্ধে ধীরে ধীরে ফুঁসে উঠছে অনেক দেশ। তবে প্রকাশ্যে নিজেদের মতামত দিতে পারছে না ছোট দেশগুলো। এরই মধ্যে দেশগুলোকে জানানো হয়েছে ইনফান্তিনোকে ভোট দিলে 4 কোটি ডলারের প্রণোদনা দেওয়া হবে প্রতিটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে। এই খবরে আরও চটেছে ইউরোপ। এই নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়তে সভাপতি হিসেবে আলোচনায় আছেন উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফরিন। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ধনকুবের নাসের আল খেলাইফি ছাড়াও এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, ক্যাফ সভাপতি প্যাট্রিস মৎসেপে এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টালিয়ানির নাম আছে আলোচনায়।
গুঞ্জন আছে বিশ্ব ফুটবলের এমন রাজনৈতিক বাস্তবতায় ইউরোপকে পরোক্ষ সমর্থন দিচ্ছে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা দুনিয়ার বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ব্রিক্স। এমনটা হলে 2027 ফিফা নির্বাচনে ফুটবল ভোটের যুদ্ধে দেখা যেতে পারে নতুন মেরুকরণ। মাহফুজুল ইসলাম, আরও টিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।